মোদির ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে বিজেপি নিজে নিজে খুব একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল না? 2012 আইনটাই ফিরিয়ে দেওয়া হলো কেন? ওয়াই? হিন্দু ধর্মের মধ্যে একটা প্রবল বিভাজন যখন শুরু হয়ে গেল, সুপ্রিম কোর্টের এই রায়টা বেরোনোতে সরকার হাঁপ ছেড়ে বাঁচল। সরকারের নির্দেশিত পথে চলে ইউজিসি যে নোটিফিকেশন জারি করেছিল, তাতে কি যদি এই ধরনের আইনে কাউকে মানে কারোর অভিযোগ আছে, তাকে গ্রেফতার করা হবে। বৈষম্যের অভিযোগ 118% বৃদ্ধি পেয়েছে। আমরা সংরক্ষণের নামে যেটা করেছি, সত্যি কথা বলতে, একটা ললিপপ দিয়েছে হাতে। তারা এখন পাল্টা বিক্ষোভে নামতে চলেছে, এটা তারা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী কে হবেন তাই নিয়ে অনেক কিছু জল্পনা আছে, তার মধ্যে কয়েকটি নাম ভেসে ওঠে। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা এর মধ্যেই জেনেছিলেন যে গত কয়েকদিন ধরে উত্তর ভারতে বেশ কয়েকটি রাজ্যে, মূলত গোবলয়ে, একটা প্রবল বিক্ষোভ মোদী সরকারের বিরুদ্ধে চলছিল, এবং সেই বিক্ষোভটা দেখাচ্ছিলেন বিজেপি সমর্থকরাই এবং মোদির অন্ধভক্তরাই। তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন, মোদির ছবি পোড়াচ্ছিলেন, তাতে জুতো মারছিলেন, এমন চিত্র কিন্তু, ভিডিও কিন্তু আমরা দেখেছি। এই মামলাটি, মানে এই ইউজিসির যে নতুন বিধিটি, সেই বিধিটিকে গতকাল সুপ্রিম কোর্ট স্থগিত করে দিয়েছে। এবং একটা অদ্ভুত অবস্থা হয়েছে এই স্থগিত করার পর, যেখানে সরকার একটা বিড়ম্বনায় পড়ার মতো অবস্থায় চলে গেল, সেইখানে দাঁড়িয়ে সরকার কিন্তু উল্লাস প্রকাশ করছে। গিরিরাজ সিং, বিজেপির সাংসদ, তিনি বলেছেন, ভারতের সাংস্কৃতিক অখণ্ডতা এবং সনাতনী মূল্যবোধ রক্ষায় সুপ্রিম কোর্টের এই নির্দেশ খুব জরুরি ছিল। মানে মোদী সরকার যে নির্দেশটা এনেছিল সেটা বাতিল করা সুপ্রিম কোর্টের পক্ষে খুব জরুরি ছিল, বা স্থগিতাদেশ দেওয়া খুব জরুরি ছিল, এটা মনে করছে বিজেপি সরকারের মন্ত্রীরাই। এই যে উলট পুরাণটা আমরা দেখতে পাচ্ছি, এই উলট পুরাণের পেছনে কি রাজনৈতিক কারণ আছে, এই সমস্ত বিষয়টি নিয়ে আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করতে চলেছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে থাকছেন, এর মধ্যেই যুক্ত হয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, আপনাকে প্রথমেই স্বাগত এই অনুষ্ঠানে। এরকম একটা বিচিত্র পরিস্থিতি আমাদের সাংবাদিক জীবনে বোধহয় আমরা খুব কমই দেখেছি, যে যে সরকারের নির্দেশের স্থগিতাদেশ দেওয়া হলো, সেই সরকার বিরাট উল্লসিত যে এটা দেওয়া হয়েছে বলে, এবং তারা বলছে এটা এটা করা খুব ভালো কাজ হয়েছে, এটা খুব জরুরি দরকার ছিল। আপনি এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? দেখো সুব্রত, আমি আগের দিনও বলেছিলাম একটা কথা, যে দেখো এই এত সব কাণ্ডের পর গিরিরাজ সিং এর মতন নেতারা, যারা এই সনাতন ধর্ম নিয়ে খুব বেশি রকমের মাতামাতি করেন, সব চুপ হয়ে আছেন, কোনো কথা বলছেন না। কেন কথা বলছেন না? তার মানে কি সরকারের নির্দেশিত পথে চলে ইউজিসি যে নোটিফিকেশন জারি করেছিল, তাতে কি বিজেপি সরকারের অন্দরমহলেই অত্যন্ত ক্ষোভ ছিল, বা প্রশ্ন ছিল, সংশয় ছিল, এই ধরনের একটা জিনিস বাজারে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু আজকে যেটা গিরিরাজ সিং যেটা বলেছেন, যেটা আমরা শুনতে পাচ্ছি, তাতে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে, গিরিরাজ সিং কি পরোক্ষে বলতে চাইছেন যে কেন্দ্র সরকারই ভুল করেছিল? এই তো বলতে হচ্ছে কেন্দ্র তবে সরকারের সেটাই মনে কাজটাই, হয়, প্রাথমিক প্রতিক্রিয়াতে তো সেটাই বোঝা যাচ্ছে। সেটাই মনে হয়। কাজেই এবারে কেন্দ্র সরকার ভুল করেছিল কি না করেছিল যাই করুক, কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের এই রায়টা, এই যে স্থগিতাদেশ দেওয়ার রায়টা, সরকারকে অনেক বিড়ম্বনার হাত থেকে, অনেক অস্বস্তির হাত থেকে বাঁচিয়ে দিল, ঢাল হয়ে দাঁড়ালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ভূমিকাটাও খুব, মানে কি বলবো, আর খুবই প্রশংসনীয় নিশ্চয়ই, কারণ না হলে সারা দেশে যা অশান্তি চলছিল সেটা আরো বেড়ে যেত। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখেছি এর আগেও এমন ঘটনা ঘটেছে, খুবই বড় বড় ঘটনাও ঘটছে, যেমন ধরো এসআইআর নিয়ে সারা ভারতবর্ষে একটা বিভিন্ন জায়গায়, বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গে চলছে, সারাক্ষণ বিভিন্নভাবে মানুষ নাজেহাল হচ্ছেন, নাস্তানাবুদ হচ্ছেন, বহু রকমের মারা অভিযোগ যাচ্ছে, যাচ্ছে, মারা মারা যাচ্ছে। যাচ্ছেন, বিএলওরা মারা যাচ্ছেন, মানে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছেন, কিন্তু সে ব্যাপারে কিন্তু মামলা চলছে। এমন নয় যে সেটা কোনো স্থগিতাদেশ হয়েছে, বা সঙ্গে সঙ্গে পার্লামেন্টকে বলা হচ্ছে দাঁড়াও,
আমরা আগে দেখি ভালো করে, তারপরে তোমরা নতুন করে করবে, এটা বলা হচ্ছে না। বা ইলেকশন কমিশনকে এখন বলতে পারি ইলেকশন কমিশন হচ্ছে একটা কনস্টিটিউশনাল একটা সংস্থা। বেশ, ঠিক আছে, তো পার্লামেন্ট তো আরো বড়, তার চেয়ে সবার উপরে তো পার্লামেন্ট, তার উপরে তো কিছু হওয়ার কথা নয়। যাই হোক, সুপ্রিম কোর্ট সেটা করেনি। এ মনে পড়ে যাচ্ছে এর আগে একটা আইন নিয়ে, এক্স্যাক্টলি এরকম একটা আইন যেটা আমাদের হয়েছিল আগে, এই যে SC/ST অ্যাট্রসিটিস অ্যাক্ট, যেটা হয়েছিল আগে, ছিল বহুদিন আগে, 1989 নাগাদ ছিল। তাতে একটা আইনের একটা ক্লজ ছিল যে যদি এই ধরনের আইনে কাউকে মানে কারোর অভিযোগ আছে, তাকে গ্রেপ্তার করা হবে। এইটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে যে গ্রেপ্তার প্রাথমিকভাবে যতই করা হোক, প্রাথমিকভাবেই যে গ্রেপ্তার করতে হবে এমন কোনো মানে নেই, গ্রেপ্তার করার দরকার নেই। এবং শুধু তাই নয়, তারা আগাম জামিনের অবশ্যই সুযোগ পাবেন। এবং আবার আগাম জামিনের সুযোগ পাওয়া মানে তাদের আগাম জামিন হতে পারে যাদের বিরুদ্ধে অভিযোগ। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল। কিন্তু পার্লামেন্ট সঙ্গে সঙ্গে যে আইনটা সংশোধন করে বলেছিল না না এটা চলবে না। আইনটা সংশোধন করে বলেছিল যে এটা আইনটা থাকবে যে তাদের ধরা হবে, তাদের গ্রেপ্তার করা হবে। একটা কার্যত সংশোধন করে ফেলেছিল পার্লামেন্ট। কিন্তু এবারে কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি যাকে বলা হয় এই আইনটাকে আটকে দিল আপাতত, এবং সেটা বহুদিন পরে, মানে মার্চ মাসে হবে এটার পরে শুনানি। এতদিন আটকে গেল। এইটা পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে এটা ঠিকই যে সুপ্রিম কোর্টের এই রায়টা বেরোনোতে সরকার হাঁপ ছেড়ে বাঁচলো, স্বস্তিতে বাঁচলো। কেন? আগের দিন আমরা যেটা বলেছি সেটা খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু তার বিরুদ্ধেও কিছু কিছু কথা বলার আছে। আমরা আগের দিন বলছিলাম যে আইনটা ভিত্তিতে হয়েছিল, এই সুপ্রিম কোর্টে বলেছিল কড়া আইন তৈরি করতে। কড়া আইন কেন বলেছিল ইউজিসি কে করতে? যে ইউজিসির মাধ্যমে কেন সরকারকে বলেছিল একটা কড়া আইন দরকার আছে, কারণ যেভাবে এই অত্যাচার হচ্ছে, হেনস্থা হচ্ছে, মানসিক নির্যাতন হচ্ছে, শারীরিক নির্যাতন হচ্ছে, প্রচুর দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া জনজাতির মানুষদের বা বিশেষ করে ছাত্রছাত্রীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে, প্রাণ হারাতে হচ্ছে। কড়া শাস্তি না হলে এটাকে আটকানো যাবে না, এটা সুপ্রিম কোর্ট বলেছিল। এবং কিসের ভিত্তিতে? এই 2012-তে যে আইনটা ছিল সেই আইনটা সুপ্রিম কোর্ট বুঝেছিল কড়া নয়, অতএব কড়া করা দরকার। এই কড়া আইনটা যখন এলো তখন সুপ্রিম কোর্ট আবার 2012টাই ফিরিয়ে দিল, বলো 2012 আইনটি এখন চলবে। এটা গোটা জিনিসটাই খুব একটা অদ্ভুত লাগছে আমার কাছে। 2012 আইনটাই ফিরিয়ে দেওয়া হলো কেন? ভাই, তাহলে আর তখন কোনটাকে ধরবো আমরা? সুপ্রিম কোর্টের সেদিনের সিদ্ধান্তটা ঠিক না আজকের সিদ্ধান্তটা ঠিক? মানে এখন যেটা হলো বুঝতে পারছি না একটা। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে 2012-তে পিছিয়ে দেওয়া হলো, তাতে পিছিয়ে গেল ঠিকই সবটাই, কিন্তু তার ফলে যেটা হলো, যেটা বুঝতে পারলাম, বিশেষ করে সরকার চুপ করে গেল। সরকার এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করলো না, একটি কথা বললো না, বরং গিরিরাজ সিং বলে দিলে উচ্ছ্বসিত হয়ে খুব ভালো হয়েছে। তাহলে কি সরকার বর্ণ হিন্দুদের, আমাদের বর্ণ হিন্দুদের কত শতাংশ, কত আমাদের দেশে? 4-5 শতাংশ, মানে একেবারে ব্রাহ্মণ যাদের, কি যারা তাদের এখানে বিক্ষোভ উপরে দেখাচ্ছিলেন উত্তর যারা ভারতে। দেখাচ্ছিলেন। হ্যাঁ, উত্তর ভারতে হ্যাঁ, যদি আমরা সবর্ণ সমস্তটা ধরি, তাহলে মানে শুধু তাহলে তো ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় এবং আছে, ভূমিহার, রাজপুত হ্যাঁ, আছে। এবং হ্যাঁ, তার সবাইকে যদি যুক্ত করি, কায়স্থ সবাইকে যদি যুক্ত করি, তাহলে সেটা 15%-এর বেশি কখনোই যায় না। বেশি বাকি হবে। 85% হচ্ছে দলিত, আদিবাসী এবং ওবিসি। তাহলে তাহলে সরকার কি এটা মেনে নিল? এটা কি মেনে নিচ্ছে যে এই যে সংখ্যালঘু যে শতাংশ, যার উপরে ভিত্তি করেই কি তারা সরকার গড়েছে, কাজেই তাদের কিছুতেই চটানো যাবে না, 1 নম্বর এইটা। এবং যদি তাদের চটানো না যায়, যদি এইটাই ভেবে থাকতো, তাহলে একটা ধরে নিতে পারি যে তাদের চটানো যাবে না, অতএব সরকার হাঁপ ছেড়ে বাঁচলো। আর তাই যদি হয়, তাহলে সরকার এই আইনটা করতে গিয়েছিল কেন? করতে গিয়েছিল রাজনৈতিক কারণে। তারা একটা ইঙ্গিত পাঠাতে চেয়েছিল যে বাবু দেখো, আমরা দলিতদের, আদিবাসীদের, পিছিয়ে পড়া সবাইকে আমরা হিন্দু জাতির মধ্যে নিয়ে আসতে চাইছি। আদতে তা হয়নি। আদতে হিন্দু যে সমাজের মধ্যেই
একটা হিন্দু ধর্মের মধ্যে একটা প্রবল বিভাজন যখন শুরু হয়ে গেল, তখন বুঝতে পারলো যে এইটা করাটা মোটেই ঠিক হয়নি। এবং এটা যে কেন্দ্র করেছে, কেন্দ্রের সরকারের দ্বারা করা, এটাও কিন্তু খুব ভালো রকম ভাবে প্রমাণিত হয়ে গেল যে ভেতরে ভেতরেও নিশ্চয় একটা ক্ষোভ চলছিল। সেই ক্ষোভটা প্রশমিত হওয়ার খুব দরকার ছিল, সেটাই সুপ্রিম কোর্ট করে দিল। সুব্রত, একটা তথ্য এই প্রসঙ্গে সামনে আসছে। সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তথ্যই বলছে গত এক দশকে আহ, দলিত এবং আদিবাসী ছাত্রদের উপর বৈষম্যের অভিযোগ 118% বৃদ্ধি পেয়েছে। গত এক দশকের হিসেবে, এটা তার আগের হিসেবটা অনেক কম ছিল, তার তুলনায় 118%, মানে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এবং সেইটার প্রেক্ষিতেই এই আইনটা আনা হয়েছিল বলে বলা হয়েছে, যে এই তথ্যের ভিত্তিতে গতকাল যে আদালতে এই পক্ষের যিনি আইনজীবী, যারা এই স্থগিতাদেশটা চেয়েছিল, তিনি বলছেন যে, বিষ্ণু জৈন সেই আইনজীবীর নাম, তিনি বলেছেন যে এরকম কোনো তথ্য নেই যে জাতিগত বৈষম্য হয়ে থাকে। একদিকে কেন্দ্রীয় সরকারের নিজের তথ্য বলছে যে 118% বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে বিষ্ণু জৈন দাবি করছেন, মামলাকারীদের স্থগিতাদেশ চেয়ে তিনি, যে আইনজীবী, তিনি বলছেন এরকম কোনো বৈষম্যের কোনো স্বীকার, কোনো স্পষ্ট প্রমাণ নেই। এখন আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, যে এই রকম একদম তথ্যের বিরুদ্ধে গিয়ে যখন দাবি করা হচ্ছে, তখন বিচারপতিরা, তখন আদালত এই বিষয়টিকে তড়িঘড়ি আগে স্থগিতাদেশ দিয়ে দিল, এবং তারা বিষয়টিকে খতিয়ে দেখলো না। এবং এই যে বার্তাটা গেল, এই যে বার্তাটা কেন্দ্রীয় সরকার যে বার্তাটা দিতে চাইছিল, আপনি বললেন দলিত, আদিবাসী এবং তফসিলি সম্প্রদায়ের মানুষদের এবং ওবিসি সম্প্রদায়ের মানুষদের, সেই বার্তাটা কি তাহলে উল্টো গেল, এবং তার কি প্রতিক্রিয়া হতে পারে রাজনীতির ক্ষেত্রে? দেখো, দুটো তোমার প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এটার একটা উত্তর ওদের কাছে আছে। ওরা কিছুদিন আগে পার্লামেন্টে একটা কোয়েশ্চেন উঠেছিল, সেই প্রশ্নটা উঠেছিল, জানা রাখা হয়েছিল সরকারের কাছে, যে এই গত এক দশকে তুমি যেটা বলছো, কতজন তোমার আত্মহত্যা করেছে এই সেন্টার অফ এক্সেলেন্স, মানে যাদের বলা হয় আইআইটি, আইআইএম বা এই আইআইটি, ধরনের আইআইএম, জায়গায়। তাতে 122 জনের কথা দিয়েছিল, তার মধ্যে 68 জন হচ্ছে এই দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, আর 54 জন নাকি জেনারেল ক্যাটেগরি। এটা একটা আত্মহত্যার দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছে প্রায় সমান সমান। অতএব কেন এটা হবে, বেশ বোঝা গেল। এই তথ্যটা যদি হয়, কিন্তু এই তথ্যের মধ্যে যেটা নেই, যে সব মানসিক নির্যাতন হয়, যে সমস্ত শারীরিক নির্যাতন হয়, পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়, বাড়ি ফিরে যেতে বাধ্য হয়, মানসিক নির্যাতনে ডিপ্রেশনের রোগী হয়ে যায়, তার সমস্ত সমস্ত ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, তাদের তথ্যটা কোথায়, তাদের সমীক্ষা কোথায়? তুমি যেটা বললে 118%, সেটা বহুলাংশে সত্যি, শুধু না সেটাই সত্যি, এমনকি দলিত যে আমাদের লেখক, শুধু না লেখক এবং অধ্যাপক আছেন, আমেরিকায় অধ্যাপনা করেন, সুরজি আংড়ে, সুরজি আংড়েও একই কথা বলেছেন যে 118% বৃদ্ধি পেয়েছে। এই তথ্যটা আছে। এবং সত্যি কথা বলতে, আমরা যদি দেখি এটা খুব পরিষ্কার ভাবে, যে যে কোনো জায়গায় এখনো প্রতিটি, এমনকি বিজেপি শাসিত বহু রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি যে দলিতদের উপরে, বাইরে স্কুলে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন ক্ষেত্রে, রাস্তায় ঘাটে তাদের উপরে কিরকম অত্যাচার হয়েছে, মানসিক শুধু না, শারীরিক কিভাবে অত্যাচার হয়েছে। কাজে এই যে শারীরিক নির্যাতন, তার কত অংশ এফআইআর হয়, কত অংশ পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়, সেটাও কিন্তু আমাদের কাছে স্বচ্ছ নেই, আমরা জানি না। উই ডু নট হ্যাভ দ্যাট স্ট্যাটিস্টিক্স, নেই সেটা। সেই স্ট্যাটিস্টিক্সটা তো পাওয়া যাচ্ছে না। এবং আরেকটা কথা, যে এই যে একটা বিপুল সংখ্যক মানুষ, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, তারা এখন কি করবে? তারা যদি মনে করে যে তাদের সমস্ত অধিকারটা ফের কেড়ে নেওয়া হলো, কাজেই তাদের মধ্যে বহু মানুষ কিন্তু মানে মুখ একবার ফিরিয়ে দিয়েও নেবে। কেড়ে নেওয়ার, মানে একটা যদি এরকম হতো যে তারা পাচ্ছে না, দাবি করছে, সেটা অন্য জিনিস, কিন্তু একবার তাদের দেওয়া হলো, তারপরে সেটাকে তুলে নেওয়া হলো। এবারে আরো একটা জিনিসের এখানে আমার খুবই প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে গিরিরাজ সিং এর মতন যারা খুব উচ্ছ্বসিত হয়েছেন, এবং আবার অন্যদিকে অন্য কথাও আছে, কিছু কিছু লোক বলছেন সরকার
চেষ্টা করছে কিছুতেই যাতে বিভাজন না হয়, সেইটাই সরকারের চেষ্টা। তাই যদি হয়, এই যে বিলটা আনার আগে, এই যে আইনটার আগে 31 জনের একটা কমিটির কাছে গিয়েছিল। এবারে 31 জনের যে কমিটির কাছে গেল, সেই কমিটির চেয়ারম্যান হলো কংগ্রেসের দিগ্বিজয় সিং, ঠিক আছে, কিন্তু 16 জন সদস্যই হচ্ছে বিজেপি এবং তার শরিকদের। তাহলে 16 জন মানে তো মেজরিটি, তারা যা বলবেন তাই তো হবে। তো 16 জনই যদি তাদের থাকে, তার মধ্যে একজন ছিলেন না, মানে 30 জনের কমিটির সিদ্ধান্ত, 16 জন যদি এদের থেকে থাকে, অন্যরা কিছু বললো বা না বললো, কি এসে গেল? কিছুই এসে যায় না। কাজে এটা যে বিজেপির করা, এ নিয়ে কোনো তো ভুল নেই, কোনো ভুল নেই। বিজেপি এই দায়টা অস্বীকার করতে পারবে না। ওই যে কমিটি বানিয়ে লোকের কাছে দেখিয়ে বলে কিচ্ছু লাভ নেই, গোটাটাই বিজেপি করেছে। তাহলে কি এটা একটা একটা যাকে বলা হয় একটা বোধের অক্ষমতা। কেন বোধের অক্ষমতা? কারণ আমি যদি বলি তোমাদের, যদি এতই যদি ঠিক হতো, তাহলে ওখানে ক্যাটেগরিতে যে রাখা হয়েছে যাদের, যারা তার মধ্যে আগে 2012-তে যে প্রভিশনটা ছিল, যে যদি কেউ ভুয়ো অভিযোগ করে তার বিরুদ্ধে শাস্তি হতে পারে যদি প্রমাণিত হয়, সেটা বাদ দেওয়ার কি দরকার ছিল? দরকার ছিল না। 2 নম্বর হচ্ছে, সেই যে কমিটি যে ইউনিভার্সিটি করবে, তার মধ্যে একজন বা দুজন জেনারেল ক্যাটেগরি রাখলেও কোনো ক্ষতি ছিল না, সেটাও রাখা যেত। সব মিলিয়েই জিনিসটা করা যেত, খুব ভালোভাবেই করা যেত যদি চাইতো। কেন চাইলো না, এটা তুমি বলতে পারো কেন চাইলো না? কেন চাইলো না, এটার একটা কারণ হচ্ছে যে হিন্দি বলয়, আমি আগের দিনও বলেছি, উত্তরপ্রদেশে বা বিভিন্ন জায়গায়, কাছাকাছি বিভিন্ন জায়গায়, এই যে দলিত আদিবাসী এই যে সম্প্রদায়, তাদের কাছে দেবার মতন কিছু তো নেই। সত্যি কথা বলতে, কোথায় দেওয়ার মতো আছে? তাদের শিক্ষা ক্ষেত্রে বলো, তাদের অর্থনৈতিক ক্ষেত্রে, আমরা কি বলি, তাদের রিজার্ভেশন আছে, এখনো বলি। এবং কারা বলে মূলত, আমি কিছু হয়তো অনেকে একটু রাগ করবেন, কিন্তু মূলত এই যে ব্রাহ্মণ সমাজের, ব্রাহ্মণ্য সমাজ বা ওপরের যে যারা বর্ণ হিন্দু সমাজ, তারা বলে থাকে এই সংরক্ষণ আছে, আমি অনেককে জিজ্ঞাসা করেছি, আচ্ছা আমাদের যত এই যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে কজন দলিত আছে? আচ্ছা এই যে যারা বিচার করছেন তাদের মধ্যে কজন দলিত আছেন? আমাদের যদি একটা বেঞ্চ হয়, 3 জনের বেঞ্চ হয়, তাদের মধ্যে কজন দলিত ছিলেন? কারা বিচার করছেন? 5 জনের হয়, 9 জনের হয়, কটা দলিত থাকে? আমি তো খুঁজে পাই না। মুসলিম তো একেবারেই থাকে না প্রায়। এটা প্রশান্ত ভূষণ বলেছেন যে এমনই ভাবা হচ্ছে যাতে আর মুসলিম কেউ সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচারপতি যাবেনই না হয়তো, এটা প্রশান্ত ভূষণ বলেছেন। আমি হিসেব করে দেখেছি, হ্যাঁ সেটাই হতে চলেছে। আমি তো এখন দেখছি দলিতদের মধ্যেও তাই, দলিত বা আদিবাসী তুমি কতজন পাবে? আচ্ছা ইউনিভার্সিটিতে দেখো, আমাদের যে এত ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, কতজন সেখানে, আমরা কোনো সমীক্ষা আছে কি? আমরা নেই, আমরা জানি না। তার কারণ হচ্ছে আমরা সংরক্ষণের নামে যেটা করেছি, সত্যি কথা বলতে, একটা ললিপপ দিয়েছি হাতে। শিক্ষিত সমাজ, শিক্ষিত সমাজকে, শিক্ষিত দলিত বা আদিবাসী বা সমাজকে আমরা উপরে নিয়ে আসার কোনো চেষ্টা করিনি, সরকার করেনি। এবং সরকার কেন করেনি? তাতে সরকারের ভোট পেতে সুবিধে হয়, তুমি যা বোঝাবে তাতেই সুবিধে হয়। যে দলিতদের, যে আদিবাসীদের, মূলত তাদের তো এই যে হিন্দু দেবদেবী, তাদের তো দেবদেবী ছিল না, এরা তো তাদের দেবদেবী ছিলেন না, কখনো ছিলেন না। যার জন্যই তো বাবা সাহেব আম্বেদকরের যখন বৌদ্ধ ধর্ম নিলেন, তারপরে যে তাদের অনুশাসন আছে, যে পাঠ করানো হয়, তার মধ্যে পরিষ্কার বলা আছে কিভাবে পাঠ করতে হয়। তারা বলেন ট্রিনিটি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা মানি না, এটা বলতে হয়, এই শপথ বাক্য পাঠ করতে হয়। এই শপথ বাক্য যারা পাঠ করতে হয়, আমি ধরি দলিতদেরই বেশি গিয়েছিলেন, এখনো প্রচুর দলিত আছে, তাদের তো এই হিন্দু ধর্ম দেবদেবীরা ছিলেন না, তাদের তো নিয়ে আসা হয়েছে, তাদের আমরা একাঙ্গীভূত করবার একটা চেষ্টা করেছি। আবার মনে হয় যে সেইটাকে একটা সর্বাঙ্গীন রূপ দেখাবার জন্য, রূপ দেওয়ার জন্য, এইটা একটা বিজেপির একটা পরিকল্পনা ছিল, কৌশল ছিল, রাজনৈতিক কৌশল ছিল, যাতে ভবিষ্যতে এই যে ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছেলেপুলেরা বেরোবে, তাদের মধ্যে কিছু ছেলেকে বেছে নিয়ে যাতে একেবারে নিজেদের অঙ্গীভূত করা যায়। কেন? আরএসএস এর মধ্যে দলিত আজ পর্যন্ত কোনো প্রচারক হতে পারেননি, অঙ্গ প্রচারক কেউ হতে পারেননি। কেন হতে পারেননি? কারণ তাদের মূলত সমস্ত এই যে ইকোসিস্টেমটাই, এই তুমি আমরা যেটা বলছি বর্ণ হিন্দু এবং সবর্ণ যাকে বলা হয় ওপর দিকে, তাদের দিয়ে তৈরি হয়েছে। এইটা তাদের একটা খুশি করার চেষ্টা ছিল।
কোনোভাবে হয়েছিল, কিন্তু সেটা বুমেরাং হয়ে যাবে এরকম ভাবে ভাবতে পারেনি তারা। এতখানি বিক্ষোভের সম্মুখীন হতে হবে এটা ভাবতে পারেনি, সেইটাই হয়েছে। এবং সেটা হওয়ার জন্য খুব জোর বাঁচিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবারে এটা সুপ্রিম কোর্ট এই যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে তো খুবই ভালো, দেশের যদি এখন এটা শান্তি ফেরে খুব ভালো, সব মিলিয়ে সব। কিন্তু মুশকিল হচ্ছে যে আঘাতটা যে কতটা রয়ে গেল এই সমাজের মধ্যে, একটা বিস্তীর্ণ মানুষের, প্রচুর মানুষের মধ্যে, সেটা কি অত তাড়াতাড়ি নিরাময় হবে? আমার কাছে সেই প্রশ্নটা অনেক বেশি বড় হয়ে দেখা দিচ্ছে, সুব্রত। প্রথমত একটা জিনিস আমরা আগের দিনও দেখিয়েছিলাম, বা আমরা ভিডিওগুলো দেখিয়েছিলাম, এখনো সেগুলো আমরা দেখাচ্ছি। সেগুলো যেটা হচ্ছে যে বিক্ষোভটা হচ্ছিল কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে তো বটে, কিন্তু একেবারে বিশেষ করে মোদির বিরুদ্ধে। মোদির হুম আহ, ছবি পোড়ানো হচ্ছিল, মোদির ছবিতে হুম জুতো মারা হচ্ছিল। তো সেই জন্য হুম। মনে হচ্ছে যেন সমস্ত ব্যাপারটা তাড়াহুড়ো করে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সেই জন্য এই কাজটি করা হলো। এবং প্রথমে যখন এই আইনটা, যেটা আপনিও বললেন, যেটা আনা হয়েছিল, মোদী সরকারের পক্ষ থেকেই আনা হয়েছিল, কমিটি তাদের একাধিপত্য ছিল, তারা এটাকে এই সমস্ত খতিয়ে দেখেই সেই আইনটাকে তারা নির্দেশিকাটাকে তারা জারি করে। তখন তাদের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে রাহুল গান্ধীর যে ওবিসিদের যে নিয়ে রাজনীতি, তাদের যে ভাগিদারি, তাদের শতাংশ অনুসারে তাদের যে ভাগিদারি বিভিন্ন জায়গায়, সেটা কোর্ট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, সেইখানে সেই ভাগিদারির প্রশ্নটাকে যাতে তারা প্রতিরোধ করতে পারে, সেই প্রতিরোধ করার জন্য তারা এইটাকে সামনে রেখেছিল যে আমরাও তোমাদের কথা খুব ভাবি। এখন মোদির ভাবমূর্তিটাকে রাখতে গিয়ে তারা এই কাজটা করতে বাধ্য হলো বলে একটা মত কিন্তু সামনে আসছে। এক্ষেত্রে কি মোদির ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে বিজেপি নিজে নিজে খুব একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল না? এই দেখো পঁচাশি দেখো শতাংশ মানুষ তারা তো এখন উল্টো দিকেই চলে গেল। তারা আরো হুম। বেশি করে বুঝলো যে হিন্দু সমাজ আমাদের ওবিসি কেও গ্রহণ করবে না, দলিত আদিবাসীদের তো নয়ই, এবং ওবিসিদেরও আমাদের গ্রহণ করছে না। অতএব হিন্দু হিন্দু ভাই ভাই যতই বলা হয়, বা বাটেঙ্গে ইয়া কাটেঙ্গে যতই বলা হোক, হ্যাঁ, অতএব আমাদের তারাই কিন্তু বাটোয়ারা বেটে তাদের কিন্তু রেখেছে, তাদের বিভাজিত করে রেখেছে। এটা কি মোদী সরকারের পক্ষে, বিজেপির পক্ষে একটা খুব বড় সেটব্যাক হলো না? দেখো, একটা জিনিস আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, সেটা দেখো, আমরা যারা এই আলোচনা তার মধ্যে আছি, এই আলোচনা করছি, আমরা কিন্তু আর অন্য আলোচনা করছি না। মূল্যবৃদ্ধির কথা বলছি না, চাকরির কথা বলছি না, বেকারির কথা বলছি না, কর্মসংস্থানের কথা বলছি না। আমরা এই আলোচনাটায় নিজেদের ব্যাপৃত রাখছি এবং দেশের লোকও ব্যাপৃত থাকছে। এটা কিন্তু সরকারের পক্ষে খুব একটা বিরাট লাভ। যেখানে বিরানব্বই $1 মতো হয়ে গেছে, মানে এখন এখন এই অবস্থা দাঁড়িয়েছে, তাই, হ্যাঁ, ঠিকই তাই। টাকার ডিভ্যালুয়েশন একটা ওই এবং পর্যায়ে গেছে। এবছরের মধ্যে এটা বলা হচ্ছে 100 ছুঁয়ে ফেলবে। হ্যাঁ, পেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে চাকরি, চাকরি কোথায়, কর্মসংস্থান কোথায়? একমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের একটা একটা ডিল হয়েছে, খুব ভালো ডিল বলা হচ্ছে, মাদার অফ অল ডিলস বলা হচ্ছে। ঠিক আছে, এখনো তার আমরা দেখিনি, তার কি কি, তার 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 আংশিক ইয়ে মানে প্রকাশিত হয়েছে, বেশিরভাগটাই সুফল প্রকাশিত এখনো আমরা হয়নি। দেখিনি। তবে তবে সুফলের মধ্যে একটা জিনিস হতে পারে যে বিদেশি গাড়ি সস্তা হবে। তো বিদেশি গাড়ির যে পরিমাণ দাম, তাতে এবং আমাদের ফরাসি দেশে সুরা, এটা নিয়ে আমি একটা অনুষ্ঠান কতজন করেছি, কিনতে পারে? অনেকেই দেখেছেন। বিদেশি গাড়ি খুব ল্যাম্বরগিনি হ্যানাতে না, খুব সস্তাটা কি হবে? কত সস্তা হবে নাকি? 30,000, 25,000, 15,000, যাই হোক, এই সমস্ত সস্তা হ্যাঁ, হবে, যাই কত তো মধ্যবিত্ত কিনতে হতে পারে। পারবে আর আর মার্সিডিজ আর দিয়ে। কিছু কিছু জিনিস সস্তা হবে, কিছু 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 লাক্সারির জিনিসপত্র সস্তা সস্তা হবে। ঠিক আছে, সে তো হলো। আমাদের ভারতের কি লাভ হবে আমি জানি না, দেশের এই যে সমস্ত যে মূল জায়গা, মূল জায়গাটাকে কিন্তু সুকৌশলে এড়ানোর কয়েকটা কৌশল কিন্তু সব শাসক দলরা করে থাকে। আমি বলছি না যে বিজেপি কিছু নতুন অভিনব করছে, আমি এটা বলছি না, কিন্তু বিজেপির ক্ষেত্রে কি হচ্ছে, কৌশলটা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু বেশি রকমের হয়ে যাচ্ছে। এই কৌশলটাও কিন্তু একটা কৌশল, যে যে কোনো নির্বাচন, বিধানসভা নির্বাচন আসে বা লোকসভা আসবে, কিছু না কিছু নির্বাচন আমাদের দেশে হতে থাকে, তার আগে এমনই ভাবে সমস্ত পরিস্থিতিটাকে তৈরি করে দেওয়া যাতে লোকে সেই আলোচনার মধ্যে থেকে যায়। এখন আমরা এই আলোচনার মধ্যে থেকে যাচ্ছি। এবার প্রথমত তাতে সরকার ভেবেছিল যে এর ফলে এমন একটা ইঙ্গিত, বলছিলাম যেটা তুমিও যেটা বলছো, এমন একটা ইঙ্গিত পাঠানো যাবে যাতে এই সমস্ত যারা
পিছিয়ে পড়া, দলিত, আদিবাসী, তারা মনে করবে তাদের জন্য সরকার একবারে দৃঢ়চিত্ত হয়ে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য করবে। বিশেষ করে রাহুল গান্ধী এবং উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির অখিলেশ, এরাও কিন্তু একই কথা বলছিল, বারবার বলছিল। সেইটা একটা কি করে ধামা চাপা দেওয়া যায়, সেটা একমাত্র ছাত্র সমাজকে যদি বোঝানো যায় যে দেখো আমরা তোমার সঙ্গে আছি, তোমাদের জন্য আমরা ভাবছি, তোমাদের জন্য হিন্দু সমাজ আছে, হিন্দু সমাজে তোমরাই মূল। কিন্তু তাতে যে মূল ভোটাররা এতখানি রেগে যাবেন, চটে যাবেন, এটা বুঝতে পারেনি। কেন রেগে যাওয়ার কারণটা কি? রেগে যাওয়ার কারণটা তো শুধুই কি সংরক্ষণ, শুধুই কি এই একটা অভিযোগ, শুধুই কি একটা কমিটি? আমার মনে হয় না। আমার মনে হয় ভেতরে ভেতরে একটা প্রবলভাবে ক্ষোভ ধুমায়িত হচ্ছে। কর্মসংস্থান নেই, চাকরি নেই, যুব সমাজের কাছে সামনে ভবিষ্যৎ কি, কোথায় ভবিষ্যৎ, এটা আমরা মাথায় রাখছি না। এই যে ভবিষ্যৎটা কি তারা বুঝে উঠতে পারছে না। উপরন্তু যদি দেখে যে ভবিষ্যৎ তো একদিকে নেই, এই ক্ষোভটা তো বাড়ছে, এই আগুনটা বাড়ছে, এখন সেখানে একটা ইন্ধন এইটা একটা ইন্ধনের মতন কাজ করলো ভীষণ রকমের, যে এরপরে তাহলে আমাদের কি হবে, আমাদের যেটুকু বা বেঁচে থাকছে আমাদের সেটুকু চলে যাবে, আমরা এরপরে কোথায় যাব, রাস্তায় দাঁড়াবো কি? একটা শিক্ষিত হিন্দু সমাজই বলবো, সেই হিন্দু সমাজের মধ্যে এটা এলো। কেন বলছি এটা এলো, এবং এইটা যে সুপ্রিম কোর্ট যদি না টেক আপ করতো ইস্যুটা, তাহলে সরকারকে ভীষণ বিপাকে পড়তে হতো। কারণ সরকারের ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছিল, কি করবে বুঝে, সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছিল, কোন দিকে যাবে, বা শাকের করাত বলা যেতে পারে, আগে এগোতে গেলেও কাটবে, পিছু থেকে গেলেও কাটবে। কেন বলছি, দেখো জম্মু কাশ্মীরে মেডিকেল কলেজে কিরকম ভাবে একটা কলেজের বন্ধই করে দেওয়া হলো, হুম, বন্ধ করে দেওয়া হলো। কিন্তু হুম, কোথায় সুপ্রিম কোর্ট সেখানে কি কোন রকমের কিছু নির্দেশ দিল। ভাবলো? আমাদের পার্লামেন্ট কিছু ভাবলো? কিছু ভাবলো না, কিচ্ছু এসে যায় না, কারণ সেখানে হিন্দু মুসলিম ছিল। এই বিভাজনটা ছিল, এই বিভাজনটা তো এক জায়গায় থাকে না। কারণ তোমাকে যদি ভোটের রাজনীতিতে দেশের লোককে নিয়ে রাজনীতি করতে হয়, তাহলে এই ডিভাইড অ্যান্ড রুল যেটা বলতাম আমরা, সাহেবদের ক্ষেত্রে বলতাম, সেই হুম, ডিভাইড অ্যান্ড রুল যদি দেশেও চলতে থাকে, শুরু হয়, তাহলে তার পরিণতি এটাই হতে পারে, আখেরে এটাই হবে। তুমি সবাইকে নিয়ে যদি চলতে না পারো, তাহলে এই জিনিসটাই তোমার হবে। এটা কিন্তু এতখানি হয়ে যাবে, এটা অবশ্য সরকার আগে থেকে আন্দাজ করেন। এইটা এইটুকু আমার মনে হচ্ছে সুব্রত, যে এইটা কেননা আমি একটা জিনিসে বলি যে এমন অবস্থায় দুটো জিনিসই কিন্তু আছে। এই জিনিসটা, এই হিসেবটা, পরিসংখ্যানটা রাখাই হচ্ছে না। যে দেখো আমাদের দেশে 45টা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তার মধ্যে আমি দেখছি একটি, যা যা পরিসংখ্যান পেয়েছি কালকেও, একটি জায়গায় এসসি শিডিউল কাস্ট, একটি জায়গায় শিডিউল ট্রাইব, এবং 5টি জায়গায় ওবিসি, 5টি ভাইস চ্যান্সেলর, এই হচ্ছে অবস্থা। বাকি সব জায়গায় জেনারেল ক্যাটেগরি আছে। ওই এই নিয়ে কোনো আন্দোলন হয় না, কোনো আন্দোলন হয়নি আজ পর্যন্ত। এই আন্দোলন কেন হয়নি? কারণ এতদিন এই যে দলিত সমাজ এবং পিছিয়ে পড়া জাতি, ওবিসি, এরা ভাবতো আমাদের আন্দোলন করার অধিকারও নেই, এবং আমরা আন্দোলন করলে কেউ সেই আন্দোলনে কোনো রকমের গুরুত্ব দেবে না। এটা সত্যি কথা বলতে, এই যে বিরোধী পক্ষের রাহুল গান্ধী এই ইন্ধনটা জুগিয়ে দিয়েছেন, আগে উস্কে দিয়েছে, যে তোমরাও পারো, কেন তোমরা সবচেয়ে বেশি, তোমরা সংখ্যাগুরু। এইটাই ক্ষোভটা তাদের মধ্যেও বাড়ছিল। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি অবশ্যই বুঝতে পেরেছে। তারা রাজনৈতিক দল হিসেবে যেরকম ভাবে তাদের ছড়িয়ে আছে, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছিল। সেইটাকেও প্রশমিত করার একটা চেষ্টা হয়েছিল এইভাবে, কিন্তু কোনোটাই কাজে লাগলো না। এইটাই দেখতে পেলাম সুব্রত। প্রথম এই প্রসঙ্গেই যেটা সব থেকে বেশি যে প্রশ্নটা সামনে আসে সেটা হচ্ছে এর পরেই আমরা যদি গোবলয়ের নির্বাচনের কথা ভাবি, যদি তাহলে এরপরে আমাদের উত্তরপ্রদেশে গোবলয়ের প্রথম নির্বাচনটা হবে এই সামনের বছরে। হুম। এবং সেখানে সব থেকে হিন্দুত্বের পোস্টার বয় যোগী, তিনি এর মধ্যেই হিন্দুত্ব, তথাকথিত যারা হিন্দুত্ববাদী তাদের মধ্যেই ভীষণ চাপে। তার মধ্যে শঙ্করাচার্য নিয়ে আজ পর্যন্ত ব্যাপারটা তিনি সমাধান করতে পারেননি। তার এই বিক্ষোভটাকে কোনো রকম ভাবে ধামাচাপা দেওয়া গেল, যেটা যেটা তথাকথিত হিন্দুত্ববাদীদের বিক্ষোভ ছিল, এবং শঙ্করাচার্যের বিষয়টাই তাই। এরপরে তার সঙ্গে যেটা যুক্ত হলো
সেটা হচ্ছে যে ওবিসি সম্প্রদায়ের বিক্ষোভ। তারা এখন পাল্টা বিক্ষোভে নামতে চলেছে, এটা তারা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে এই স্থগিতাদেশের বিরুদ্ধে। এই সমস্ত বিষয়গুলো যোগী কি সামলাতে পারবেন? এবং যোগীকে কি এটাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হলো? দেখো, বহুদিন ধরে এটা চলছে। কারণ এটা ঠিকই যে যদি নরেন্দ্র মোদীকে অবসর নিতে হয়, যদি নিতে হয়, আমি যদির কথা বলছি, কোনো ঠিক নেই, নিতেও হতে পারে নাও নিতে হতে পারে, যদি নিতে হয়, 75 বছর বয়স, হেনা তেনা সমস্ত পুরনো কথা আমরা জানি, মোহন ভাগবত কি বলেছেন, কে বলে, সবাই ঠিক আছে। যদি নিতে হয় তাহলে পরবর্তী কে প্রধানমন্ত্রী হবেন। এখন প্রধানমন্ত্রী কে হবেন তাই নিয়ে অনেক কিছু জল্পনা আছে, তার মধ্যে কয়েকটি নাম ভেসে ওঠে। তার মধ্যে অবশ্যই এই যোগী আছে। আদিত্যনাথের কথা আছে, নেই তা বলবো না। মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী তার কথাও আছে, দেবেন্দ্র ফডনবীশের কথাও আছে, নরেন্দ্রর পরে দেবেন্দ্র, এমনও কথা টথা উঠেছে, ভালোভাবেই উঠেছে। এবারে কোন দিকে কে যাবে কেউ কিন্তু জানে অমিত না। শাহ প্রবল কারণ ভাবে আছেন, অমিত শাহ গুজরাট লবির, হ্যাঁ, যিনি এখন প্রায় দ্বিতীয় স্থানে, যার সব। হ্যাঁ, দ্বিতীয় স্থানে। এবার হ্যাঁ, অমিত শাহ নিজে রাজা হবেন নাকি কিং বেকার হবেন, সেটাও একটা খুব প্রশ্ন। তিনি কিং বেকার হয়েছেন, নরেন্দ্র মোদী বর্ষার পেছনে তারই কৃতিত্ব সবচেয়ে বেশি, এটা সবাই জানে। কাজেই তিনি সেই পদেও থাকতে পারেন, থাকতে পারবেন না তা নয়, এমন নয় যে তারও সময় আছে, তিনি ভাবতে পারেন পরে হতে পারে। কিন্তু তার সঙ্গে যোগীর সম্পর্ক একটু বেশি মাত্রায় মধুর বলে আমি শুনেছি, মানে বিভিন্ন ভাবে। এই যদি সত্যি সত্যি মধুর যদি হয়, তাহলে তিনি অবশ্য চাইবেন যে সেখানে যোগী যদি একটু অপ্রস্তুত, ভীষণ রকমের অপ্রস্তুত হন, তাহলে যা তার যারা সঙ্গী আছেন সেখানে, সঙ্গী সাথীরা, তারা খুশি হবেন, খানিকটা খুশি হয়, এটা জানি। এবং সেখানে যে দুই উপমুখ্যমন্ত্রী কিন্তু আছেন ইতিমধ্যে দুপাশে, যোগীর দুপাশে আছেন, এমন নেই যে নেই, এমন নয়, যে আছেন। এবং তারা নর্মালি যে কোনো বিতর্কে মাথা গলান না কেন? তারা যোগীর পাশেও দাঁড়াতে তাদের দেখিনি, যে যোগীর উদ্বাহু হয়ে যোগীকে সমর্থন করতে তাদের দেখিনি। তারা সবাই নরেন্দ্র মোদীর হয়ে উদ্বাহু হয়ে নিশ্চয় তাকে সমর্থন করেন, কিন্তু যোগীর পাশে দাঁড়িয়ে খুব যে যোগী যা করেছেন তাই দিয়ে খুব, এটা কিন্তু বলেন। এমনকি শঙ্করাচার্যের ক্ষেত্রে যে শঙ্করাচার্য বিতর্ক শুধু তাই হয়েছিল, দেখা গেছে। হ্যাঁ, সেখানেও তাদের মধ্যে কেউ গিয়েও সেই অবস্থাটা সামলাবার চেষ্টা করেননি। এটা কিন্তু তারা নিজেরাই করতে পারতেন, কারণ তারা উপমুখ্যমন্ত্রী। এমন নয় যে তারা কিন্তু খাটো কেশব প্রসাদ পদমর্যাদায় মৌর্য গিয়েছিলেন, তিনি গিয়ে উল্টো কথাই বলে এসেছিলেন যে এরকম করা উচিত হয়নি, এটা হ্যাঁ, প্রশাসনের ঠিক। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাই, যে এই যে দেখা যাচ্ছে, কাজেই যোগী যে খুবই অপ্রস্তুতে পড়বেন এটা কোনো ভুল কথা নয়, পড়েওছেন। তবে যোগী এর আগেও দেখেছি আমরা, এমনকি হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বহু জিনিস নিজের মতন করেছেন। ওই তো এনকাউন্টারে মেরে ফেলা, বলা, বুলডোজার নির্দেশ নিয়েও দেওয়া, তাই হয়েছে। বুলডোজার চালিয়ে দেওয়া, বুলডোজারের রাজনীতি এ চলেছে বিভিন্নভাবে, এটা চলেছে। এবং মুসলমানদের বিরুদ্ধে সম্প্রতি তাকে একটু কোথাও একটা নরম হতে দেখা গেল। কেন দেখা গেল সেটাও বলছি, কারণ তিনি বললেন যারা ভারতীয় মুসলমান, বিশেষ করে যারা শান্তিপ্রিয়, তাদের প্রতি আমাদের কিছু বলার নেই, যারা ওই ঔরঙ্গজেব থেকে এই জিন্নাকে পছন্দ করেন বা ইয়ে করেন, তাদের আমরা দেশ থেকে সরিয়ে দিতে বলেছি, এই সমস্ত বলেছেন টলেছেন। তো আমার ধারণা নেই যে আদিত্যনাথ খুব একটা ইতিহাস পড়ে ঔরঙ্গজেব সম্পর্কে কতটা জানেন, বা এই জিন্না সম্পর্ক কতটা জানেন, এই নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। সামনাসামনি বসার প্রয়োজন হলে জিজ্ঞাসা করলেই কোনো জায়গায় তিনি জানা যেত যে তিনি কতটুকু জানেন ইতিহাস সম্পর্কে। ইতিহাসকে বিকৃত করা একটা চলছে। কিন্তু তুমি যেটা বললে, যে এক্স্যাক্টলি এই যে উত্তরপ্রদেশের মতন জায়গায় যদি একটা গন্ডগোল হয়ে যায়, যদি ভোট ব্যাংকে নড়বড় হয়ে যায় কোনোভাবে, যদি সেখানে অখিলেশের এই ওবিসি সেকশনটা এর আগেও কিন্তু তাদের দিকে গিয়েছিল, আমরা দেখেছি সেটা, ওবিসির একটা বিরাট অংশ কিন্তু অখিলেশের দিকে গিয়েছিল, লোকসভা ভোটেই সেটা হয়েছে, শেষ ভোটে। লোকসভার হয়েছিল। কিন্তু তার আবার অনেকটা ফেরত এনেছিল বিজেপি, ফেরত আনার চেষ্টা করছিল বহুদিন ধরে। সেই যে ফেরত আনার চেষ্টাটা ব্যাহত হয়ে গেল, এবং শুধু ব্যাহত নয়, এই ফাটলটা কিন্তু এইটা যদি চলতে থাকে, এটা যদি না মেটে, আগামী বিধানসভা নির্বাচন আগে যদি এটা না মেটে, তাহলে কিন্তু আমি আবার বলছি, সেই ক্ষোভটা রয়ে যাবে। এবং এই ক্ষোভটা সামাল দেওয়া খুব মুশকিল হবে, কারণ এই যে বিক্ষোভ তুমি বলছো, এই বিক্ষোভটা এখন যতটাই হোক, এই বিক্ষোভটা যত নির্বাচন
এগিয়ে এলে তখন কিন্তু আবার নতুন ভাবে নতুন আকারে দেখা দেবে। কেননা তখন যে রাজনৈতিক মূল যে রাজনৈতিক দলগুলো তারাও এদের পাশে দাঁড়াবে। এই তখন কংগ্রেস থেকে অখিলেশ মানে সমাজবাদী পার্টি এরা যৌথভাবেই কিন্তু এটা তাদের ফেভারে নামবে এবং তাদের লাভ হওয়ার প্রভূত সম্ভাবনা আছে। এটা আমার মনে হয়। ধন্যবাদ গৌতম দা, খুব সুন্দর একটা আলোচনা আপনি আজকে আমাদের দর্শকদের উপহার দিলেন। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদের সবাইকে অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং সেই সঙ্গে আমাদের আরো উৎসাহ যোগানোর জন্য আমাদের এই চ্যানেলটি এবং গৌতম দার গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা আগামী দিনে এ ধরনের কাজ করতে আরো বেশি শক্তি পাবো। গৌতম দা, আপনাকে ধন্যবাদ এবং যারা দেখলেন তাদের সবাইকে নমস্কার।